বাংলা উচ্চারণ প্রসঙ্গে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটি চমৎকার নির্দেশ ছিল। কি সেই নির্দেশ, সেটি নিয়ে আজ আলোচনা করব। কেন? আজ 29শে জুলাই পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রয়াণ দিবস। কেন জানি না, মনে হচ্ছে আজ এই বিশেষ দিনে এই চমৎকার বিষয়টি নিয়ে আপনাদের সামনে একটু আলোচনা করি। আর এই উচ্চারণ বিষয়ক আলোচনা খুঁজতে গেলে আপনাকে বেশি দূর যেতে হবে না। বর্ণপরিচয় প্রথম ভাগ খুললেই আপনারা কিন্তু এই বিষয়টি পেয়ে যাবেন। এবং যারা আপনারা বয়স্ক, যারা এই বর্ণপরিচয় বইটি পড়েছেন, তাদের অনেকেরই মনে পড়ে যাবে, এটুকু আমার বিশ্বাস। শুধু বলবো, আপনারা এই পৃষ্ঠাটি একটু দেখুন ভালো করে। হ্যাঁ, উপরে লেখা রয়েছে বর্ণ যোজনা। হ্যাঁ, এবং কিছু কিছু শব্দের পাশে তারকা চিহ্ন দেওয়া রয়েছে। আমি এই পৃষ্ঠার শব্দগুলি কিন্তু এখানে লিখে রেখেছি, নতুন কিছু লিখিনি। এবং যে যে শব্দের পাশে স্টার চিহ্ন দেওয়া রয়েছে আমি সেগুলিও উল্লেখ করেছি। একটা, দুটো, তিনটে শব্দের স্টার চিহ্ন দেওয়া নেই, বাকিগুলিতে দেওয়া আছে। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এটি করেছেন এবং ভূমিকায় কিন্তু পরিষ্কারভাবে সেটা লিখে দিয়েছেন। কি, যে যে শব্দের পাশে এই তারকা চিহ্ন আছে ডান পাশে, সেই সেই শব্দগুলির উচ্চারণ অকারান্ত। অকারান্ত উচ্চারণ কি রকম বিষয়? শেষে ও এর মতো খানিকটা উচ্চারণ করতে হয় বাংলায়। অর্থাৎ আমি যদি দুই একটি শব্দ পড়ি আপনাদের সামনে, বিষয়টি একেবারেই পরিষ্কার হয়ে যাবে। এটি কিন্তু কৃষ নয়, এটি কৃষ। অর্থাৎ যদি বর্ণ বিশ্লেষণ করেন, তালব্য শয়ের পরে তো একটি অ পাবেন, সেই অ এর উচ্চারণ করতে হবে। এবং বাংলায় শব্দ শেষে অ এর উচ্চারণ সর্বদা ও এর মতো হয়। ওই ও এর মতো উচ্চারণকেই অকারান্ত উচ্চারণ বলে। এটিকে কৃষ বলতে হবে, এটি ঘৃত, দৃঢ়, মৃগ, গৃহ, তৃণ, ধৃত, বৃষ। বাচ্চারা যেন ভুল করে এগুলিকে ঘৃত, দৃঢ়, মৃগ, গৃহ এই রকম উচ্চারণ না করে, সেই জন্যই কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই রকম চিহ্ন দিয়ে গেছেন। লক্ষ্য করুন পরের তিনটি শব্দ, এটি কিন্তু কৃপণ নয়, এর পাশে কোনো তারকা বা স্টার চিহ্ন দেওয়া নেই। এটিকে কিন্তু হসন্ত উচ্চারণ করতে হবে, শেষের অয়ের উচ্চারণ করা যাবে না। এটিকে বলতে হবে কৃপণ, এটিকে বলতে হবে পৃথক, এটিকে বলতে হবে বৃহৎ। কিন্তু পরের তিনটি শব্দে আবার তারকা চিহ্ন দেওয়া রয়েছে। আপনাদের কিন্তু সদৃশ বললে হবে না, এটিকে সদৃশ বলতে হবে, এটিকে অমৃত বলতে হবে, এটিকে আবৃত বলতে হবে। এবং তিনি শুধু স্টার চিহ্ন বা তারকা চিহ্ন দিয়েই কিন্তু ক্ষান্ত হননি। একদম এই বইয়ের বর্ণপরিচয় বইয়ের পৃষ্ঠা উল্টালেই আপনারা পেয়ে যাবেন ৬০তম সংস্করণের বিজ্ঞাপন। এই যে দেখুন, উপরে লেখা রয়েছে ৬০তম সংস্করণের বিজ্ঞাপন। এবং এই জায়গাতে পরিষ্কার তিনি লিখে দিয়ে গেছেন যে বর্ণ যোজনার উদাহরণ স্থলে যে সকল শব্দ প্রযুক্ত হইয়াছে, তন্মধ্যে যেগুলি অকারান্ত উচ্চারিত হয়, উহাদের পার্শ্বদেশে এই রকম চিহ্ন যোজিত হইল। যে সকল শব্দের পার্শ্বদেশে তদ্রূপ চিহ্ন নাই, উহারা হলন্ত উচ্চারিত হইবে। পরিষ্কার ভাবুন, 1855 খ্রিস্টাব্দ তখন এই বইটি যখন প্রথম প্রকাশিত হয়। আজ এখনকার দিনে বাজারে উচ্চারণ অভিধানের ছড়াছড়ি। 1855 সালে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভেবেছিলেন বাচ্চারা, শিক্ষকেরা এই জায়গায় ভুল করতে পারে, এটি বুঝেই তিনি কিন্তু এই কাজটি করেছিলেন। কিন্তু দুঃখের বিষয়, এই বিষয়টি উচ্চারণ অভিধান নিয়ে যেখানে আলোচনা রয়েছে, উচ্চারণ অভিধানে কোথাও বলা নেই যে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিন্তু প্রথম এই উচ্চারণ বিষয়ক নির্দেশ দিয়ে গেছেন আমাদের। তো আজ 29শে জুলাই পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের তিরোধান দিবসে এই মজার বিষয়টি, এই দারুণ চমৎকার বিষয়টি আপনাদের সামনে তুলে ধরলাম। আপনাদের কার কার মনে পড়ছে আপনারা এগুলি খেয়াল করেছিলেন, এইভাবেই পড়েছিলেন, অথবা নতুন যারা জানলেন তারাও জানাবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।